So today, once again, I am going to start the section 222, 28 আর 29. So আপনারা আরো দুটো সেকশন কিন্তু বলে দিলাম, 231, 32 বলে দিছি, মানে হচ্ছে প্রাইভেট টু পাবলিক, পাবলিক টু প্রাইভেট। সো এখন কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের সেকশনটা যাচ্ছে, ঠিক আছে? সো এখন আমরা এই যে মার্জার or amalgamation as per the section 228, 228 এবং 229 of the Companies Act 1994, যদিও আপনার অ্যামেন্ডেড ভার্সন চলে আসছে। সো এখানে ফার্স্ট অফ অল মার্জারের কথাটা বুঝায় কি, আপনারা কি বুঝেন বলেন তো? মার্জার মানে অ্যামালগামেশন বা মার্জার বলতে কি বুঝায় এটা একটু ক্লিয়ার করি। ধরেন কতগুলো, হ্যাঁ জি জি জি, কতগুলো কারণে হয়। যেমন আমি একটা রিয়েল আমার লাইফে আমি করেছি দেখে বলতে পারবো। আমি একটা উদাহরণ দিই। আমি কল্লোলে ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম 2010 থেকে 2014 সাল পর্যন্ত, সিএফও, ঠিক আছে? এবং একজন কোয়ালিফাইড চার্টার সেক্রেটারি ছিল, সে আমাকে রিপোর্ট করতো। তার মানে কোম্পানি সেক্রেটারি ডিভিশনটা আমার আন্ডারে ছিল এবং সাপ্লাই চেনও দেখতাম। মোটামুটি একটা ভালো কোম্পানি, তখন বড় কোম্পানি, 3টে ডিভিশনে আমার কাজ করার সুযোগ হয়েছিল। তো আমরা তখন যেটা করেছিলাম, থাইল্যান্ডের, এটা গল্প বললে আপনার মনে থাকবে, মাথায় থাকবে, থাইল্যান্ডের একটা কোম্পানি যেটা হচ্ছে থাই প্রেসিডেন্ট ফুড। আপনার মামা নুডলস কি কেউ শুনেছেন, দেখেছেন? মামা নুডলস আছে মার্কেটে, মামা নুডলস। জি স্যার, ওটা থাইল্যান্ড, রাইট? ওইটা থাইল্যান্ডের সবচেয়ে বড় গ্রুপ, শাহ পাথানা গ্রুপের ফুড প্রোডাক্টের একটা প্রোডাক্ট। এটা হচ্ছে শাহ পাথানা গ্রুপটা বলে, অনেক বড়, প্রাইভেট জেট আছে, প্রাইভেট সবকিছু তাদের আছে, এয়ারপোর্ট আছে, তাদের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে এয়ারপোর্ট আছে, ছোট্ট ছোট ফ্লাইট নিয়ে যেতে ওঠানামা করা যায়, এত বড় গ্রুপ। আমি ওদেরকে আলহামদুলিল্লাহ ওদের ভিজিট করেছি, থাইল্যান্ডে গেছি, ফুড ফেয়ারে গেছি, এটা। এনিওয়ে, সো আমি যেটা বলছিলাম, ওই কোম্পানি বাংলাদেশে কল্লোলের সাথে মিলে আপনার ফুড ফ্যাক্টরি করবে। আই মিন হচ্ছে যে এইটা করবে, এটাকে বলে হচ্ছে মামা নুডলস এর ফ্যাক্টরি। চ্যালেঞ্জটা হচ্ছে যে কোনো আমরা ওই সময় গ্যাস কানেকশন পাচ্ছি না। মামা নুডলস বা নুডলস তৈরি করার জন্য গ্যাস কানেকশন লাগবে লাগবে লাগবে। সো গ্যাস কানেকশন যেহেতু গভর্নমেন্ট পারমিশন দিচ্ছিল না, আমি 2009-10 কথা বলছি, তখন কি করব পরে আমি এবং আমাদের যে ওনার ছিলেন মিস্টার মোস্তফা, কল্লোলের এমডি এন্ড চেয়ারম্যান, উনি আমি অনেক খাটাখাটনি করে আমরা একটা ফ্যাক্টরি কিনলাম। সেটা হচ্ছে চায়না বাংলা সিরামিকের নাম শুনছিলেন? এটা এখন আছে। চায়না বাংলা সিরামিকের আর একটা সিস্টার কনসার্ন ছিল, যেটা হচ্ছে চায়না বাংলা প্রিন্টিং এন্ড প্যাকেজিং কোম্পানি। তা আমরা দেখলাম ওদের গ্যাস লাইন আছে, ওদের হচ্ছে গ্যাস লাইন আছে এবং ভালো জায়গা আছে, প্রায় 25 বিঘা জায়গার ফ্যাক্টরি আছে। কিন্তু আমাদের ব্যবসা হচ্ছে নুডলস আর তাদের ব্যবসা প্রিন্টিং প্যাকেজিং। তো আমরা বাধ্য হয়ে, তারা যেহেতু বাংলাদেশ থেকে চলে যাবে, চাইনিজ ইনভেস্টররা টাকা নিয়ে যাবে, সো তাদের সাথে আমি হচ্ছে মূলত আমরা ওই ফ্যাক্টরিটা কিনে নিই। তা আমরা এটা কিনে নিয়ে পরে আমাদের আসলে চায়না বাংলা ওই কোম্পানিটাকে কন্টিনিউ করা ঝামেলা, হ্যাঁ, এটা তো আসলে, কারণ ওইটা তো আমার দরকার নেই। তখন আমরা এই মার্জারের বিষয়গুলো আসে। সো এটা একটা বড় মার্জারের, মানে আমার দেখা নিজের প্র্যাকটিক্যালি কাজ করার একটা ইস্যু। এর বাইরে আমি আসলে আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার উইথ এ লার্জ এমএনসি, এটা হচ্ছে সেনোফি। সেনোফি আমি প্রথমে ইন্টার্ন করি, পরে আরো কিছুদিন কাজ করি, পরে দীর্ঘদিন অডিটেও কাজ করেছি। সো সেনোফি হচ্ছে 6টা বড় বড় কোম্পানি, এখন তো বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে মূলত রোনপোলান ডোরার ছিল, ফাইসন্স ছিল, তারপরে ওয়েক্সমেরিয়ান রুসেল, হ্যাঁ এরকম, তারপরে হচ্ছে যে আরো এরকম 6টা কোম্পানি, রোনপোলার ডোরার, হ্যাঁ, আমেরিকান এবং ইউরোপের 6টা কোম্পানি মার্জ করে সেনোফি অ্যাভেন্টিস বাংলাদেশ ছিল। পরবর্তীকালে এটা সেনোফি হোল্ডিংস বাংলাদেশ নাম ছিল। তো ওইটা আবার রিসেন্টলি বেক্সিমকোর কাছে সেল করে চলে যাচ্ছে। ওই কোম্পানির যখন অডিট এবং কাজ করতে যাই, আমি মার্জারের জিনিসটা দেখছিলাম, একটা বড় সিএ ফার্ম এই কাজটা করেছিল, উদাবাসী, রমন ওরা। তো মার্জার ইজ এ ভেরি ইন্টারেস্টিং এবং অনেক ফি। এটা মার্জারের কাজ যদি আপনি নিতে পারেন, লয়ের কাজ আছে, লয়ারের সহ, মানে ফার্ম কয়েকজন লয়ারও লাগে, সব সহ যদি একটা কনসালটেন্সি নেওয়া যায়, ইটস এ ইউজ ওয়ার্ক। সো আপনারা এই জন্য আমি আশা করব যে, আর মার্জারের বিষয়টাও বুঝতে পারছেন, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েছি। এটা গেল। আবার আরো দু একটা মার্জারের বড় উদাহরণ দিই। বাংলাদেশে হচ্ছে যে আপনার মনে আছে যে এয়ারটেল কে রবি অ্যাকুইজিশন করে একটা হলো, তো এখানে আবার হ্যাঁ আরেকটা হয়েছে, হ্যাঁ জি, আরেকটা হচ্ছে হোলসিম আবার লাফার্স কে নিয়ে নিল, লাফার্স লাফার্স হোলসিমকে নিয়ে নিল। তো লাফার্স হোলসিম হলো, ঠিক আছে? লাফার্স এবং হোলসিম বাংলাদেশে বড় একটা মার্জার, আর রবি এবং হচ্ছে আপনার এয়ারটেল একটা বড় মার্জার। সো আমি ওই বিষয়গুলো ইন্টারেস্টিং, ওখানে অনেক মজার ব্যাপার আছে। তো মার্জার অনেক ভাবে হয়। একটা হয় হচ্ছে, ধরেন লেটস সে অনেকের একটা কোম্পানি, আমার একটা কোম্পানি, কেউ কাউকে কিনে নিচ্ছে না, দুইজন মিলে একটা থার্ড কোম্পানি করবো, এটা একটা মার্জার হইতে পারে। আমি বুঝতে পারছি লাতু সরকার, আমার বিষয়টা প্রথমটা বুঝলেন? হ্যাঁ, যেটা হচ্ছে যে অনেকের কোম্পানি, আমার কোম্পানি, এই দুটোর কেউ কাউকে কিনছে না, দুজন মিলে আরেকটা নতুন এন্টিটি করলাম, মিলে যে
এটা একটা মার্জার হয়। আর একটা মার্জার হয় হচ্ছে অনেকের কোম্পানিকে আমি কিনে নিচ্ছি বা আমার কোম্পানিকে অনেক কিনে নিচ্ছে, তো কিনে নিলে এক্সচেঞ্জ অফ শেয়ার হয়, এটা একটা হয়। আর একটা হয় হচ্ছে যে দুটো নিয়ে একটা অফ হয়ে যায়। সো এরকম কিছু অপশন আছে, সেটাও আমরা টুকটাক দেখবো। আমরা আসলে তো এই ক্লাসের ভিতরে একদম ডিটেইল সম্ভব না, বাট ওভারঅল অনেক কিছু দিব, এবং আপনারা যদি চেষ্টা করেন এই ভিডিওগুলো বা আগের ভিডিওগুলো সহ ফলো করেন, আই হোপ যে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য থিং। আজকে খুব বেশি যাব না, প্রাইমারি লেভেল ডিসকাশন করবো, এটা এটা আসলে সময় নিয়ে করতে হবে। আপনার আগের ভিডিওগুলো দেখার রিকোয়েস্ট করবো এরপরে, প্লাস আজকের ক্লাসটা। সো এখানে বলছে অ্যামালগামেশন স্কিম। স্কিম মানে হচ্ছে এখন ওই যে অনেকের গল্প বললাম না, যে অনেকের কোম্পানি, এখন অনেকের কোম্পানি আর আমার কোম্পানি যদি মিলে যায়, ধরেন আমার কোম্পানি, ধরলাম অনেকের কোম্পানি একটু বড়, তাদের হচ্ছে যে প্রফিট বেশি, সবকিছু বেশি, তারা বড় কোম্পানি, আর আমারটা ছোট। এখন নতুন কোম্পানিতে এমন হইতে পারে যে আমি যখন যাব তখন এমন হইতে পারে যে আমার কোম্পানির দুইটা শেয়ারের বদলে অনেকের কোম্পানি একটা শেয়ার দিতে হচ্ছে, বিকজ ওর কোম্পানির প্রফিট বড়, ভালো সবকিছু। সো এই যে কার কোম্পানির কত বেশি, অথবা আমি নতুন অনেক অনেকের কোম্পানিও বাদ, আমার কোম্পানি বাদ, নতুন একটা কোম্পানিতে গেলাম, এখন এমন হতে পারে যে আমার শেয়ার হয়তো এখানে আবার ভ্যালু বেশি হচ্ছে, তখন দেখা যাবে যে অনেক যদি একটা শেয়ার পায়, আমি হয়তো দেড়টা পাবো। সেই যে দুইটা কোম্পানি মার্জ করার পরে তাদের শেয়ার হোল্ডারদের ভিতরে কি রেশিওতে শেয়ারিং হবে, কি হবে না হবে, এটাকে বলে অ্যামালগামেশন স্কিম। সো অ্যামালগামেশন স্কিম বোঝা গেল এবার ক্লিয়ার? রাজ্য সরকার বা আপনার সাইদুল সাহেব, ইজ ইট ক্লিয়ার? শারমিন, আপনি কি ক্লিয়ার? আপনি তো কথা কম বলেন। শারমিন, আমি শারমিনকে দেখতে পাচ্ছি অনেকদিন পরে। ক্লিয়ার? জি স্যার, আমাদের আসসালামু আলাইকুম। জি আসসালাম, বোঝা স্যার, যাচ্ছে? বুঝতে বোঝা পারছি। যাচ্ছে? জি স্যার, জি বুঝতে জি জি। পারছি। তন্ময় বোঝা যাচ্ছে? তন্ময়? জি স্যার, বুঝতে পারছি স্যার। ও থ্যাংক ইউ। একটু কঠিন জিনিস, বাট আমি একটু মজা করে বোঝার চেষ্টা করি, আপনারা একটু আমার সাথে থাকেন। সো অ্যামালগামেশন হচ্ছে যে অ্যামালগামেশন স্কিমে অংশগ্রহণকারী কোম্পানি সমূহের বোর্ড অফ ডিরেক্টর কর্তৃক স্কিম অনুমোদিত হয়। তো দুইটা কোম্পানির বোর্ড তারা কিন্তু অনুমোদন করবে তাদের স্কিমটা, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে একই সাথে বিওডিস রেগুলেশনের মাধ্যমে অ্যামালগামেশন স্কিম নিশ্চিতের জন্য মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আবেদন উপস্থাপনের জন্য কোন সদস্য বা কোনো কর্মকর্তাকে অনুমোদন করবেন। তাহলে বোর্ড, দুইটা বোর্ড মিলে একসাথে করে বলবে যে আমি এখন মার্জার স্কিমটা অনারেবল হাইকোর্টের, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে হচ্ছে, আমরা যে হাইকোর্ট বলি না, হাইকোর্টকে আসলে বলা হয় হচ্ছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। সো এই হাইকোর্ট ডিভিশনে অ্যাপ্লাই করার জন্য, আবেদন করার জন্য কোনো শেয়ার হোল্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিএফও, কোম্পানি সেক্রেটারি এরকম ভাবে তাকে অনুমোদন করবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। প্রথমে হচ্ছে স্কিম নিবে, তারপর স্কিম অ্যাপ্রুভালের জন্য দিবে। থার্ড হচ্ছে কোম্পানি আইনের 228 এবং 229 ধারার অধীনে আবেদন অ্যামালগামেশনে অংশগ্রহণ কোম্পানির সকল কোম্পানি যৌথভাবে উপস্থাপন করতে হবে। তার মানে যদি দুইটা কোম্পানি এখানে অ্যামালগামেট করে, তাহলে দুইটা কোম্পানি যৌথভাবে করতে হবে, তিনটা কোম্পানি হলে তিনটা কোম্পানি করতে হবে, তিনটা কোম্পানি মিলেও হতে পারে। সো যখন একাধিক কোম্পানি হলেই তো অ্যামালগামেশন বা অ্যাবজর্পশন বা তখন দুই কোম্পানির লোকজন মিলে একসাথে করতে হবে, এটাই নিয়ম। তবে এখানে একটা তবে আছে, তবে হচ্ছে কোন কোম্পানির কর্তৃক আবেদন উত্থাপিত হলে অংশগ্রহণকারী অপর কোম্পানি বা কোম্পানি সমূহের আবেদনের পিটিশনে পার্টি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। প্রথম কথা বললাম যে দুটো কোম্পানি মিলে অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট। এখন যদি দেখা যায় দুটো কোম্পানি না মিলে একটা কোম্পানি করে ফেলেছে কোনো লজিকে, একটা কোম্পানি যদি করে থাকে, তাহলে যেটা হবে সেটি হচ্ছে, তাহলে অন্য কোম্পানিকে পার্টি হিসেবে আনতে হবে। এই পয়েন্টটা বোঝা গেল আমি কি বলছি? স্যার একটু আরেকবার বললে ভালো হয় প্লিজ। এটা আসলে বুঝিনি স্যার, লাস্ট তবেটা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরো বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আমি লেটস আমি বলতেছি একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরেন আপনার হচ্ছে যে যখন আপনি রবি এবং এয়ারটেল যখন মার্চ করে, তখন রবি এবং এয়ারটেল এই দুইটা কোম্পানি একসাথেই করার কথা ছিল, বুঝছেন? এই দুইটা কোম্পানি একসাথেই অ্যাপ্লাই করবে। এখন ধরেন কোনো কারণে রবি করে ফেলছে, এয়ারটেল করে নাই, কিন্তু এখানে সুযোগ আছে যে রবি যে অ্যাপ্লাই করছে তার অ্যাপ্লিকেশনে তাকে, তার অ্যাপ্লিকেশনের পিটিশনে পার্টি হিসেবে আরেকজনের নাম উল্লেখ করে দিতে পারে, তখন সে পার্টি হিসেবে ইনক্লুড করবে হচ্ছে এয়ারটেলকে। তার মানে আমার কোম্পানি এবং অনেকের কোম্পানি দুজন মিলে আমরা দুজন একসাথে অ্যাপ্লাই করতে পারি। এখন ধরেন অনেক একটু স্লো গেল, আমি নিজে অ্যাপ্লাই করে ফেলছি, তো আমাকে যেটা করতে হবে, আমি আমার পিটিশনে অনেককে পার্টি হিসেবে অন্তর্ভুক্ত করবো। এটা লয়ের ভাষা, পার্টি তো বুঝেন। হ্যাঁ, আপনাকে ধরেন, আপনি ধরেন, আমি আরেকটা উদাহরণ দিই, পার্টির একটা সাধারণ উদাহরণ দিই। ধরেন একটা জায়গায় মনে করেন যে মারামারি হয়ে গেল, হ্যাঁ মারামারি হয়ে গেল, বা কোনো একটা জিনিস, বা ধরেন
একজনের কাছে আরেকজন টাকা পায়, হ্যাঁ। সো পরবর্তীকালে দেখা গেল যে লেটসে আমার কাছে টাকা পায় লেটসে মিস শারমিন। সো মিস শারমিন টাকা পায়, আবার মিস শারমিন জানতে পারলো যে মোস্তফা সরোয়ারের সাথে আমার ব্যবসা আছে, ঠিক আছে, মোস্তফা সরোয়ারের সাথে আমার ব্যবসা আছে। সো শারমিন যদি আমার এগেনস্টে মামলা করতে চায়, উনি কিন্তু টেকনিক্যালি মোস্তফা সরকারকে জড়ানোর জন্য তাকে পার্টি হিসেবে ঢুকানোর চেষ্টা করতে পারে। সো এইটা হচ্ছে বলে পার্টি হিসেবে। ক্লিয়ারলি বোঝা গেছে কথাটা? একটু আমি লয়ের ব্যাখ্যাটা করলাম ডিফারেন্ট, জি স্যার। এখন ক্লিয়ার? জি স্যার। জি clear। আচ্ছা Okay, স্যার, আরেকটা জিনিস স্যার, বলেন প্লিজ প্লিজ। স্যার মনে হচ্ছে স্যার, আচ্ছা রবি তো স্যার ওই যে স্যার এয়ারটেল তো স্যার যখন কিনে নিয়েছিল স্যার, এয়ারটেল তো স্যার বাংলাদেশ থেকে স্যার চলে গেছিল, তাই না স্যার? মানে এয়ারটেল স্যার না যদি না না, গার্ড না, গুলো না, না, স্যার ওটা চলে যায় না, এগুলো- না না অনেক, ওইটা আসলে চলে যায় না, আমি বলি, হ্যাঁ, বাংলাদেশ থেকে চলে যায় না, মানে আমি আপনাকে বলি সেটা হচ্ছে এখানে একটু জিনিস ক্লিয়ার করা দরকার রবি, আমি ইউর রাইট, আমি একটা জিনিস ভুল করছি, আমি ক্লিয়ার করি নাই, আপনার কোশ্চেনটা তাহলে থাকতো না। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি। এখন আপনি বলেন যে এই মার্জারটা আবার দুই রকম হইতে পারে। একটা হচ্ছে যে আমি যে উদাহরণটা এতক্ষণ দিচ্ছিলাম যে আমি আপনাকে হচ্ছে যে দুজন মিলে করছি, অলওয়েজ তো এরকম হবে না। এরকম দুজন মিলে থাকবে না। এমন হইতে পারে যে আমি আপনার কোম্পানিটা কিনে নিলাম। তো যখন কোম্পানি কিনে নেওয়া হয় তখন তো এয়ারটেলের শেয়ার হোল্ডাররা টাকা পেয়ে গেল, তখন আপনার কোশ্চেনটা অ্যাপ্লিকেবল। দুইটা হইতে পারে, একটা হচ্ছে মার্জার, আরেকটা হইতে মার্জার এন্ড অ্যাকুইজিশন। প্রায় একসাথে বলা হয় না যে মার্জার এন্ড অ্যাকুইজিশন? অ্যাকুইজিশন মানে হচ্ছে আমি ধরেন এয়ারটেল মূলত আমি আরেকটু ক্লিয়ার হইতে হবে, সম্ভবত রবি হচ্ছে এয়ারটেলের শেয়ারটা কিনে নিছিল, কিনে নেওয়ার পরে মার্জ করছে। তাই যদি হয় তাহলে কিন্তু ওই এয়ারটেলের শেয়ার হোল্ডাররা টাকা নিয়ে চলে যাওয়ার কথা। আর এমন যদি হয় যে না, কেউ কারোর টাকা নেয় নাই, দুজনই হচ্ছে আপনার এই কোম্পানিতে, মানে এখানে অ্যাকুইজিশন হয় নাই, শুধুমাত্র দুইটার সম্মতিতে মার্জার হয়েছে। সো এটা একটা জিনিস, আর অ্যাকুইজিশন করে মার্জার আরেকটা জিনিস। সো ওই যদি অ্যাকুইজিশন হয় মানে আপনি শেয়ার, যেমন আমি ওইটার কথা বলি, চায়না বাংলার শেয়ার হোল্ডার টাকা নিয়ে চলে গেছিল, এখন চায়না বাংলার ওনারা হচ্ছে গোলাম মোস্তফা সাহেব হচ্ছে এই কল্লোলের ম্যানেজিং ডিরেক্টর, আর হচ্ছে থাই প্রেসিডেন্ট ফুডেরও ম্যানেজিং ডিরেক্টর উনি। তখন উনি দুইটা কোম্পানিকে মার্জ করাচ্ছে, এটাকে হচ্ছে অ্যামালগামেশন। অ্যাকুইজিশন আগে হয়ে গেছে, আর অ্যাকুইজিশন ছাড়াও অ্যামালগামেশন বা হচ্ছে যে মার্জার হইতে পারে। অনেক বুঝতে পারছেন? আমি এবার মনে হয় বুঝতে পারছেন জিনিসটা, জি স্যার বুঝতে পারছি। রাইট? এই 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 জিনিসগুলো আবার একটু দেখে নিয়েন, এটা একটু ইম্পর্টেন্ট। তো আচ্ছা, এবার তাহলে আজকে আর এই জন্য বেশি বলবো না, যাতে করে ভিডিওটা দেখে থেকে নেক্সট ক্লাসে আর একটু প্রিপারেশন রাখেন। প্রাথমিক শুনানির পরে আদালত আবেদন গ্রহণ করতে পারেন এবং অ্যামালগামেশন স্কিম কোম্পানির সদস্য এবং পাওনাদার কর্তৃক বিবেচনার জন্য সদস্যদের জেনারেল মিটিং এবং পাওনাদারদের জন্য পাওনাদার সভা আয়োজনের জন্য কোম্পানির প্রতি নির্দেশ প্রদান করতে পারেন। তাহলে কি দাঁড়ালো মজার ব্যাপারটা? এখানে মজার ব্যাপারটা এরকম দাঁড়ালো যে যখন আদালত প্রাইমারি লেভেলে এটাকে অ্যাকসেপ্ট করে নিল যে না, এই অ্যামালগামেশন স্কিমটাকে আমি মোটামুটি অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার পরে তখন আদালত বলবে যে ভাই আমি তো শিওর না যে তোমার বোর্ড ডিসিশন তোমার সাধারণ শেয়ার হোল্ডাররা মেনে নিচ্ছে বা সাধারণ শেয়ার হোল্ডার এটাকে সবাই এগ্রি আছে। তো এই জন্য কোর্ট বলে যে তুমি তোমার সাধারণ শেয়ার হোল্ডারদের নিয়ে একটা জেনারেল মিটিং করো। আর পাওনাদার যারা টাকা পাবে, এখন কোশ্চেন হচ্ছে আগে ধরেন নাম ছিল এয়ারটেল, আর এয়ারটেলের লোকগুলো এয়ারটেলের কাছে যারা যারা টাকা পেতো তারা এখন রবির কাছে পাবে। তো এই পাওনাদাররা কোনো ঝামেলা আছে কিনা, পাওনাদাররা কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা, এইটা বিবেচনার জন্য, তাদের ট্রাস্ট বিবেচনার জন্য, তাদের স্বার্থ বিবেচনার জন্য আদালত বলে হচ্ছে যে আপনি দুইটা মিটিং আয়োজন করেন, একটাকে হচ্ছে পাওনাদারদের মিটিং আর একটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের মিটিং, এই দুইটা মিটিং করতে হয়। একই সাথে কোম্পানির সদস্যদের জেনারেল সভা এবং পাওনাদারদের জন্য তাদের মিটিং এর নোটিশ জাতীয় পত্রিকায় প্রকাশের আদেশ প্রদান করতে পারেন। এখন এই মিটিংটা আপনি করছেন কি করছেন না এটা তো আদালতকে বুঝতে হবে। এই জন্য আদালত হচ্ছে বলে দিবে যে ভাই তুমি একটা জেনারেল শেয়ার হোল্ডারদের জন্য একটা সাধারণ ইজিএম আয়োজন করো। জেনারেল শেয়ার হোল্ডারদের জন্য ইজিএম তো হবে না, ইজিএম তো বছরে একবার হয়, এটা ইজিএম ডাকো, 21 দিনের নোটিশ দিয়ে পত্রিকায় প্রকাশ করো। আর হচ্ছে শেয়ার হোল্ডারদের জন্য, পাওনাদারদের জন্য, ক্রেডিটরদের জন্য একটা ক্রেডিটর মিটিং ডাকো। এই দুটো মিটিং ডাকার জন্য পত্রিকায় হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ করে তারপরে মিটিং ডাকো, এটা বলা হচ্ছে। এরপরে বলে তবে আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হন যে অ্যামালগামেশন স্কিম কোম্পানির পাওনাদারদের স্বার্থের পরিপন্থী হবে না অথবা পাওনাদারদের প্রতি কোনো ক্ষতির কারণ হবে না, সেক্ষেত্রে পাওনাদারদের সভা এই আদেশ প্রদান হতে আদালত বিরত থাকতে পারেন।
এটা আপনাকে ক্লিয়ার করি, সাধারণ শেয়ার হোল্ডারদের সেবা কিন্তু করতেই হবে, জেনারেল শেয়ার হোল্ডারদের মিটিং কিন্তু করতেই হবে, এখানে আদালত কোনো কিছু এক্সাম্পশন দিবে না। বাট আদালত যদি শিওর হয় যে পাওনাদার খুব বেশি সংখ্যায় না, বেশি টাকা পাবে না, অথবা পাওনাদারদের টাকা পাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, কোনো ঝামেলা নাই, তাহলে পাওনাদারদের সবাটার জন্য উনি বলতে পারেন এটা করতে হবে না, বাদ দাও। কিন্তু সাধারণ শেয়ার হোল্ডারদের ইজিএমটা করতেই হবে। এটা বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এরপরে আমি অলরেডি আরেকটা জিনিস বলে দিচ্ছিলাম, সেই জিনিসটা বলেছিলাম এরকম যে শেয়ার বিনিময় অনুপাত, ওই যে শেয়ার স্কিম বললাম যে অনেকের কোম্পানি আর আমার কোম্পানির উদাহরণ দিলাম যে কোন কোম্পানির কত শেয়ার পাবে, ওইখানে বললাম যে শেয়ার বিনিময় অনুপাত অ্যামালগামেশন স্কিমে সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, 1:2, 2:1 কি হবে এই বিষয়টা উল্লেখ থাকতে হবে। আর যদি কেউ অ্যাকুইজিশন করে চলে যায় তাহলে তো এই বিষয়টা থাকলো না, তখন হচ্ছে যে সেটাও থাকবে, কারণ হচ্ছে তখন কিন্তু দুইটা কোম্পানির শেয়ার হোল্ডারই আপনি, তো সেটাও হবে। এই যে শেয়ার বিনিময় অনুপাত, যখন দুইটা কোম্পানি একসাথে হচ্ছে তখন নতুন কোম্পানির শেয়ার কত সংখ্যায় পাবে এই অনুপাতটা হচ্ছে অ্যামালগামেশন স্কিমে ক্লিয়ারলি বলা থাকতে হবে। এরপর বলা হচ্ছে বিশেষজ্ঞ কর্তৃক সঠিক মূল্যায়নের মাধ্যমে হস্তান্তর ট্রান্সফার, কোম্পানির শেয়ার হোল্ডার হস্তান্তরিত ট্রান্সফারের কোম্পানিতে কি পরিমাণ অনুপাতে শেয়ার গ্রহণ করবেন তা নির্ধারণ করবে। এখানে একটা কথা বুঝাই বলি, সেটা হচ্ছে এটাকে শেয়ার ভ্যালুয়েশন করতে হয়, ভ্যালুয়েশন বলে। শেয়ার ভ্যালুয়েশন মানে হচ্ছে এই যে শেয়ার এক্সচেঞ্জ হচ্ছে, দুইটা কোম্পানির শেয়ার হোল্ডাররা একসাথে হচ্ছে, এখন কোন কোম্পানি লুজার হচ্ছে, কারণ এটা মিলবে না, কিন্তু কারণ এক কোম্পানির যে অ্যাসেট লায়াবিলিটি প্রফিট যেরকম, আর একটা কোম্পানির অ্যাসেট লায়াবিলিটি প্রফিট একরকম হবেই না। সো নতুন কোম্পানির যখন শেয়ার হোল্ডাররা পাবে তখন কি একটা কোম্পানি শেয়ার হোল্ডার একটা শেয়ারের বদলে তিনটা, আর একটা কোম্পানি আরেকটা শেয়ার হোল্ডার একটার মধ্যে হয়তো দুটো পাচ্ছে। সো যে কোনো ভাবে এই মেকানিজমটা মিলাই দিতে হবে যে কে কোন সংখ্যায় পাবে। এই অনুপাতটাকে আসলে মূলত হচ্ছে স্কিম বলে, এবং স্কিমটা অ্যাপ্রুভ করার জন্য শেয়ারটা প্রপারলি ভ্যালুয়েশন করতে হয়। এখানে সাধারণত চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম দিয়ে ভ্যালুয়েশনটা করতে হয়। সো বলা হচ্ছে যে বিশেষজ্ঞ মানে সিএ প্রফেশনালদের বিশেষজ্ঞ কর্তৃক সঠিক মূল্যায়নের মাধ্যমে হস্তান্তর কোম্পানি ট্রান্সফারার যিনি শেয়ার দিচ্ছেন আর যিনি শেয়ার নিচ্ছেন ট্রান্সফারি কোম্পানির, মানে শেয়ার তো আসলে নতুন কোম্পানি যে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, মানে আগের শেয়ার গুলো বাতিল হয় নতুন শেয়ার হচ্ছে, সেই শেয়ারের রেশিওটা অ্যাপ্রুভ করাইতে হবে। এরপর বলা হচ্ছে বিশেষজ্ঞ কর্তৃক সঠিক মূল্যায়ন ছাড়াই বিনিময় অনুপাত নির্ধারণ করা হচ্ছে এই মর্মে নিশ্চিত হলে আদালত প্রস্তাবিত স্কিম বাতিল করে দিতে পারেন। আদালত যদি দেখে যে প্রপার লোক দিয়ে ভ্যালুয়েশন না করে আন্দাজে আপনার একটা স্কিম বানায় নিয়ে গেছেন, অনেকের কোম্পানির শেয়ার সংখ্যা দিচ্ছেন 3টা, আমার দিচ্ছেন 2টা, কিন্তু আসলে প্রপারলি এটা কোনো জাজমেন্ট হয়নি, কোনো অ্যানালাইসিস হয় নাই। সো এই অ্যানালাইসিস না হওয়ার কারণে যদি দেখে এখানে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা বিশেষজ্ঞ ফার্ম যারা ভ্যালুয়েশন এক্সপার্ট তাদেরকে ইনক্লুড করা হয় নাই, তাহলে এটাকে স্কিমটাকে বাতিল করতে পারে আদালত। এরপর বলা হচ্ছে তবে এটা জেনারেল কেস বলা হচ্ছে, তবে সাধারণত গুরুতর ভুল না দেখলে শুধুমাত্র শেয়ার বিনিময় অনুপাতে হেরফের জনিত কারণে আদালত প্রস্তাবিত স্কিমের ব্যাপারে হস্তক্ষেপ করে না। সাধারণত যদি কোনো বড় ধরনের ভুল না হয় তাহলে আদালত এখানে স্কিমের ব্যাপারে তেমন কোনো কথা বলে না। সাধারণত আদালত এটাকে ধরে নেয় যে আপনি প্রপারলি দেখে টেকে এনেছেন, এবং বড় ধরনের কোনো যদি গন্ডগোল না থাকে তাহলে এটাকে কিন্তু আদালত বলে যে ঠিক আছে আপনার এটা মেনে নিলাম। আদালত আদেশ অনুযায়ী সভার নোটিশ কোম্পানির সদস্য পাওনাদারদের প্রতি ইস্যু করবেন। আদালত আসলে এইটার ওই যে মিটিং এর নোটিশটা প্রপারলি ইস্যু করা হবে। এরপর বলা হচ্ছে যে একই সাথে সভাতে এর নোটিশ আদালত কর্তৃক নির্দেশ জাতীয় পত্রিকায় প্রকাশ করবেন। এটা আমি যেটা বললাম যে আপনি পেপারে ডেইলি প্রথম আলো বা আপনার ইংরেজি এবং বাংলা ডেইলি স্টারে প্রকাশ করে আপনি কিন্তু মূলত এই কাজটা আপনাকে করতে হবে, ঠিক আছে? তো এই কাজটা যখন আপনি করলেন তখন আপনি হচ্ছে যে মূলত আপনি এই কাজটা করলেন যে পত্রিকায় প্রকাশ করলেন। এবং এখানে আবার যদি শেয়ার হোল্ডাররা দেশের বাইরে থাকে বা অসুস্থ থাকে বা মিটিং এ উপস্থিত না হয় তাহলে প্রক্সি বলে। প্রক্সি কথাটা আপনারা শুনেছেন? হোয়াট ইজ প্রক্সি? হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট প্রক্সি? প্রক্সির ব্যাপারে কোনো আইডিয়া? জি স্যার, মানে একজনের এগেইনস্টে ডুপ্লিকেট বলা যেতে পারে, মানে প্রক্সি হচ্ছে একজনের মধ্যে আরেকজন ভোট দিল, সেটা হচ্ছে প্রক্সিটা। কিরকম প্রক্সিটা বলা হচ্ছে যে একজন শেয়ার হোল্ডার অসুস্থ অথবা উনি যেতে পারবেন অথবা দেশের বাইরে আছে, প্রপার একটা প্রক্সি ফর্ম ফিল আপ করে সে কিন্তু এটা নমিনেট করতে পারে যে আমার পক্ষে অমুক দিয়ে মিটিং এ জয়েন করে ভোট দিবে। তো বলা হচ্ছে সাধারণ সদস্যগণ নিজেরা উপস্থিত থেকে সভাতে এই ভোটে প্রদান করতে পারবেন, প্রক্সির মাধ্যমে ভোট এবং প্রক্সির মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। স্যার প্রক্সি হোল্ডাররা কি শেয়ার হোল্ডার হইতে হবে অবশ্যই নাকি?
না না প্রক্সি হোল্ডার যে কোনো কাউকে করা যাবে, প্রক্সি হোল্ডার শেয়ার হোল্ডার হতে হবে না, নট ম্যান্ডেটরি, অন্য কাউকে করা যাবে। মানে শেয়ার হোল্ডার যাকে অথরাইজ করবে স্যার। রাইট রাইট রাইট। এবং দেখবেন যে অ্যানুয়াল জেনারেল মিটিং এর যে আগে যে একটা ছাপায় না, একটা হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট ছাপায়, অ্যানুয়াল রিপোর্টের লাস্ট পেজে একটা প্রক্সি ফর্ম থাকে, ওই প্রক্সি ফর্ম ফিল আপ করে প্রপারলি সিল সাইন করে জমা দিতে হয় ওই কোম্পানির বোর্ডের কাছে, কাছে, কোম্পানি সেক্রেটারির কাছে, বোর্ড সেক্রেটারির কাছে। আচ্ছা, সেক্ষেত্রে কোম্পানি আইনের অধীনে প্রক্সি নিয়োগ সংক্রান্ত বিধানগুলি প্রযোজ্য হবে। এটা নিয়ম আছে যে কিভাবে প্রক্সি নিয়োগ করতে হবে, কিভাবে ক্যান্সেল হবে। যদি প্রক্সি দিয়ে দেন কাউকে, আবার আপনি নিজেই উপস্থিত হন, তাহলে কোনটা হবে? ধরেন একজনকে প্রক্সি দিচ্ছেন, প্রক্সি দেওয়ার পরে আপনি নিশ্চিত অনুসারে যোগাযোগ করতে পারেন, উনিও আসছে আবার আপনিও সুস্থ হয়ে গেছেন, আপনিও চলে গেলেন, তাহলে এখন কোনটা কার্যকর হবে, প্রক্সি না আপনি? এটা সিম্পল কোশ্চেন করলাম আপনাদেরকে, বলেন তো। স্যার শেয়ার হোল্ডার যিনি আছেন উনি। রাইট রাইট, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, ভালো লাগলো, বুঝতে পারলেন। মানে আমি প্রক্সি দিয়েছি, আমি নিজে চলে আসছি, অটোমেটিকলি প্রক্সিটা ক্যান্সেল হয়ে যাবে। সো ইজ রাইট, ইউ আর রাইট, ফ্যান্টাস্টিক। সো এই আইডিয়াগুলো ছোট ছোট টপিকস, বাট এটা কিন্তু টেকনিক্যাল। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি যে প্রস্তাবিত অ্যামালগামেশন স্কিম সভায় উপস্থিত সদস্যদের 3/4 মেজরিটিতে। 3/4 মেজরিটি কেন লাগে বলেন তো? একটু আগেই বলেছিলাম যে এজিএম হচ্ছে সাধারণ সভা, সেখানে 50%, বাট যদি আমি বলি যে স্পেশাল যদি যাচাই কিছু হয় যেটা রেগুলার না, সেটা হচ্ছে 3/4 মেজরিটি হয়, মানে 75%। সো মার্জার কি কোনো সাধারণ বিষয় না অসাধারণ? না, এটা একটা অসাধারণ। অসাধারণ, যে অসাধারণ হয় স্পেশাল হওয়ার কারণে এটা আপনার 3/4 মেজরিটি লাগবে, 75% মেজরিটি লাগবে, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে যে আদালত, সরি একটা লাইন বেশি চলে গেছে, আবার আদালত কর্তৃক পাওনাদারদের সভার জন্য নির্দেশ প্রদান করা হলে পাওনাদারদের সভায় উপস্থিত পাওনাদারদের 3/4 মেজরিটি সংখ্যাগরিষ্ঠতে প্রস্তাবিত স্কিম অনুমোদন করতে হবে। যদি পাওনাদারদের সভা আয়োজন করে, অনেক সময় এক্সেপশন দিয়ে দেয় যে না এটা করতে হবে না, এক্সাম্পশন, যদি এক্সাম্পশন না দেয় তাহলে তো আপনাকে করতে হবে। আর যদি করতে হয় তাহলে আপনাকে কিন্তু যেটা করতে হবে যে শেয়ার হোল্ডারদের যেমন 3/4 মেজরিটি, সেমনি পাওনাদারদেরও কিন্তু 3/4 মেজরিটির বেসিসে কিন্তু আপনাকে এই ইয়েটা করতে হবে, এই স্কিমটা পাস করাইতে হবে। যথাযথ নোটিশ প্রদান করা সত্ত্বেও পাওনাদারদের সভায় কোনো পাওনাদার উপস্থিত না থাকলে প্রস্তাবিত স্কিমে পাওনাদারদের আপত্তি নেই বলে ধরে নেওয়া হবে। আপনার পাওনাদারদের মিটিং ডাকলেন, পাওনাদাররা গুরুত্ব দিল না, যেহেতু সে তো আর শেয়ার হোল্ডার না, সে তো মনে করেন যে চিন্তা করতেছে যে আমি টাকা পেলেই হইলো, যাওয়ার দরকার কি, গেল না। কোনো পাওনাদার যদি মিটিং এ না আসে তাহলে বুঝতে হবে যে তার এই ব্যাপারে কোনো আপত্তি নাই এই স্কিমের ব্যাপারে। এরপরে বলা হচ্ছে কোম্পানির সদস্যদের সাধারণ সভা এবং পাওনাদারদের সভা প্রস্তাবিত অ্যামালগামেশন স্কিম অনুমোদনের প্রিজুডিকেশন নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লায়েন্স পিটিশন আকারে হলফনামার মাধ্যমে আদালত উপস্থাপন করতে হবে। এই যে আপনি অ্যামালগামেশন স্কিম নিয়ে বোর্ড মিটিং করলেন, স্পেশাল রেজলিউশন করে আপনার হচ্ছে ইজিএম করে অ্যাপ্রুভাল করলেন এবং পাওনাদারদের মিটিং করলেন, এই কাজটাকে, এই ডকুমেন্টটাকে, এটাকে প্রিজুডিকেশন বলে। মানে হচ্ছে একটা কমপ্লায়েন্স পিটিশনের একটা ফর্ম থাকে, সেখানে লিখে আপনার হচ্ছে হলফনামা, এখানে একটা হলফনামা লিখতে হয় যে এত এত লোক উপস্থিত ছিল, একটা গল্প লিখে, মানে আপনার একটা নির্দিষ্ট ফরম্যাটে হলফনামা দিয়ে এটার একটা মিটিং মিনিটস জমা দিতে হয় আদালতে। মিটিং মিনিটস, সোজা কথা হচ্ছে এই কথাটা স্কিমের অনুমোদনের যে প্রিজুডিকেশন মানে হচ্ছে যে মিটিং মিনিটসটা অ্যাপ্রুভ করে এবং একটা হলফনামা দিতে হয় যে এই মিটিং মিনিটস কোম্পানি সেক্রেটারি, এমডি এবং চেয়ারম্যান লিখে দিল যে না এটা প্রপারলি করা হয়েছে, কোরাম ছিল, সব ছিল, এগুলো বলে একটা হলফনামা দিতে হয়। আচ্ছা, একই সাথে সবার সভাপতি, ওই মিটিং এর সভাপতি আদালতের সবার কার্যধারা বা মিটিং মিনিটস এবং সিদ্ধান্ত সমূহকে রিপোর্ট আকারে উপস্থাপন করবে। ওই যে কথাটা বললাম যে মূলত কিন্তু ওই হলফনামার সাথে সাথে মূলত তার যেটা দিতে হবে, ওই মিটিং এর যে মিটিং মিনিটসটাকে সে অ্যাপ্রুভ করে জমা দিতে হবে। এরপরে একদম শেষ পর্যায়ে চলে আসছে আজকের ক্লাসের। আদালত প্রস্তাবিত অ্যামালগামেশন স্কিম সাধারণ সভায় এবং পাওনাদারদের সভায় প্রিজুডিকেশন এবং অন্যান্য সম্পর্কিত বিষয় সমূহ বিবেচনা করে আদালত অ্যামালগামেশন স্কিমের উপর আদেশ প্রদান করবে। যদি আদালত দেখে যে প্রপারলি মিটিং হয়েছে, উপস্থিতি ঠিক ছিল, এখানে হলফনামা নেওয়া হয়েছে, চেয়ারম্যান মিটিং মিনিট সাইন করে প্রপারলি করে দিছে, সব ঠিকঠাক আছে, তাহলে আদালত এটাকে আদেশ প্রদান করে স্কিমটাকে অ্যাপ্রুভ বলে দিতে পারে। তবে কোন সদস্য বা পাওনাদার প্রস্তাবিত স্কিমের বিপক্ষে বক্তব্য উপস্থাপন করতে চাইলে আদালত সুযোগ প্রদান করবে। ধরেন আপনি সবকিছু করে দিলেন, কিন্তু আলটিমেটলি আপনার যে শেয়ার হোল্ডারের একজন যে কোর্টে দাঁড়ায় গেল, অথবা পাওনাদার একজন কোর্টে দাঁড়ায় গেল যে স্যার আমি মিটিং এ ছিলাম, বা আমি এটা মাইনরিটি, আমার ভোটটা পাস হয় নাই, আমি ওই 75%-এর ভিতর ছিলাম না, আমি 25%-এর লোক, বা আমি 10%-এর লোক, 75%-এর মেজরিটিটা পাস করায় ফেলছে, বাট আমার কথা একটু কাইন্ডলি শুনবেন। তখন আদালত সাধারণত এই কথাগুলো শুনে, এই যে যারা যে কোনো শেয়ার হোল্ডার বা পাওনাদার যদি কোর্টে
এটাকে প্রপার ডকুমেন্ট সহজে দাঁড়াতে পারে, তাহলে কোর্ট কিন্তু তার কথা শোনে। এবার হচ্ছে, তবে হস্তান্তর কোম্পানির সকল সম্পত্তি দায় যদি হস্তান্তরিত কোম্পানির অনুকূলে সমর্পিত হয় এবং হস্তান্তর কোম্পানির পাওনাদার হস্তান্তরিত কোম্পানিতে একই ধরনের অধিকারের প্রাপ্ত হন, সেক্ষেত্রে পাওনাদারের আপত্তি কম মূল্যায়িত হয়। মানে সোজা কথা, অনেকের কোম্পানি আমার সাথে মার্জ করে গেছে, তো অনেকের সমস্ত সম্পত্তি আমার এখানে চলে আসছে আমার কোম্পানিতে, কিন্তু অনেক আবার আমার কোম্পানি শেয়ার পেয়ে গেছে। তার মানে অনেকের যত সম্পত্তি ছিল সেটা আমার কোম্পানি চলে আসছে, অনেকের যত দায় ছিল, মানে অনেকের কাছে যে লোকগুলো টাকা পেতো সেটা আমার কোম্পানিতে আমার দিতে হবে, আর অনেক আমার কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে গেছে। মার্জার তো মানে তাই, মার্জার মানে সিম্পল, যে ধরেন আমি যে বলছি যে রবি আর আমি রবি অ্যাকুইজিশন হয়নি, আমি ধরলাম যে রবি এবং এয়ারটেল অ্যাকুইজিশন হয় নাই, তাহলে কি হয়েছে, অ্যাকুইজিশন শেয়ার এই রবির শেয়ার হোল্ডাররা সরি এয়ারটেলের শেয়ার হোল্ডাররা রবি কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে গেছে, আর এয়ারটেলের সমস্ত অ্যাসেট চলে গেছে রবিতে, আর এয়ারটেলের সমস্ত লাইবিলিটি চলে গেছে রবিতে। তাহলে এয়ারটেলের কাছে যদি কেউ 1 লাখ টাকা পেত, সে 1 লাখ টাকা এখন পাবে কার কাছে বলেন? রবির কাছে। রবির কাছে। রবির কাছে। তাই যদি হয় তাহলে তো পাওনাদারদের কোনো আপত্তি থাকার কথা না, এটাই বলা হচ্ছে। তো বলা হচ্ছে স্কিম বিবেচনায় আদালত অ্যাপিলেট কোর্টের ভূমিকা অবতীর্ণ না হয়ে বরং সুপারভাইজারি প্রকৃতির বিচারিক দায়িত্ব পালন করে। মানে কোর্ট কিন্তু এক্ষেত্রে কোনো না, যে কোনো বিচার করে না, বিচারিক আদালত হিসেবে আসে না, কোর্ট একটা সুপারভাইজারি লেভেল। মানে এখানে মামলা মকদ্দমা নিয়ে কিন্তু কোর্টে যাওয়া না, কোর্ট কিন্তু অলওয়েজ মামলা মকদ্দমা না, অনেক সময় সুপারভাইজারি প্রকৃতির করে, মানে মীমাংসা করে দেয়, কোনো কিছু ঠিক করে দেয়, এটাকে বলে সুপারভাইজারি ক্ষমতা। আর অ্যাপিলেট ট্রাইব্যুনাল মানে তখন সে জেল জরিমানা এগুলো করে, সো এইটা না। সো এই হচ্ছে একদম লাস্ট স্লাইডে চলে আসছে। গুরুতর অন্যায্য কিছু না হলে আদালত সদস্যগণ কর্তৃক অনুমতি স্কিমে কোনো হস্তক্ষেপ করে না। সাধারণত কোনো রকম বড় ধরনের যদি গ্রস কোনো নেগলিজেন্সি বা গ্রস কোনো ভুল না থাকে, তাহলে সাধারণত শেয়ার হোল্ডারদের যে অ্যাপ্রুভ স্কিমের বিরুদ্ধে আদালত তেমন কিছু হস্তক্ষেপ করে না। তবে স্কিম অনুমোদনের ক্ষেত্রে আদালত সংশ্লিষ্ট কোম্পানিকে আদেশ প্রদান করতে পারেন যে কোনো চ্যারিটেবল প্রতিষ্ঠানে কোনো আর্থিক সহায়তা প্রদানের। আমি এটা একটু ক্লিয়ার করি, আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের ক্ষেত্রে যখন সুপারভাইজারি মানে রোল প্লে করে কোর্ট, তখন তো কোর্ট একটা ফিস দিতে হয়। যেমন ধরেন আপনি অ্যামালগামেশন স্কিম বা অবজেক্ট ক্লজ, আপনি মনে আছে আমাদের মনে আছে যে অবজেক্ট ক্লজ চেঞ্জের জন্য কোম্পানির কোর্টে যেতে হয়, কথাটা কি মনে আছে আপনাদের? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এই যে অবজেক্ট ক্লজ চেঞ্জ করার জন্য কোর্টে যাইতে হচ্ছে, অ্যামালগামেশনের জন্য কোর্টে যেতে হচ্ছে, অনেক সময় হচ্ছে উইন্ডিং আপের জন্য কিন্তু কোর্টে যাইতে হতে পারে। সো কোর্টের ভূমিকা তখন কিন্তু মানে আপনাকে ক্রিমিনাল প্রসিডিওর বা সিভিল প্রসিডিওরে আপনাকে আইন শাস্তি দেওয়ার জন্য কোর্টের ভূমিকা থাকে না, কোর্টের ভূমিকাটা থাকে সুপারভাইজারি। একটা কোর্ট ফি সবকিছু দিতে হয়, কিন্তু পরবর্তীকালে এই আদেশ প্রদানের পরে কোর্ট বলে দেয় যে আপনি আঞ্জুমানে মফিদুল ইসলাম বা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল অথবা আগা খান ট্রাস্ট এরকম যারা অ্যাপ্রুভ আছে তাদেরকে আপনি 2 লাখ টাকা অনুদান দিয়ে দিবেন। এটা একটা কোর্টের নেচার, একটা রায় প্রদানের সাথে সাথে একটা ছোট্ট অ্যামাউন্ট গিফট দেওয়ার জন্য, অনুদান দেওয়ার জন্য বলে দেয়। এই কথাটা বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি স্যার। এটা কিন্তু আপনারা জানতেন? এর ব্যাপারে কেউ ধারণা আছে? জি স্যার। আপনার ভিডিওতে দেখছিলাম স্যার এর আগে। জি স্যার, স্যার বলছিলেন স্যার আগে। রাইট। আবার অ্যাডভার্টাইজ দিতে হয় স্যার অনেকবার। হ্যাঁ, অ্যাডভার্স দিতে, সেটা তো আগেই বললাম। এবার বলছি, এবার তো তাহলে কোর্ট দিয়ে দিল, এখন আদালত কর্তৃক অ্যামালগামেশন স্কিম অনুমোদনের আদেশের সার্টিফাইড কপি রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজের নিকট জমা প্রদানের পূর্বে অ্যামালগামেশন স্কিম কার্যকর হবে না। তার মানে কোর্ট পারমিশন দিয়ে দিল, আপনি কপিটা হাতে রাখলে হবে না, এটা অনারেবল রেজিস্ট্রার অফ দ্য জয়েন্ট স্টক কোম্পানির কাছে জমা দিতে হবে এবং এই সার্টিফাইড কপি তুলে নিতে হবে। অ্যামালগামেশন স্কিমে অংশগ্রহণের কোম্পানি সমূহ এবং তার সদস্যগণ এবং পাওনাদারের উপর কার্যকর হবে। এরপরেই এটা রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি জমা দেওয়ার পরে সার্টিফাইড কপি তোলার পরেই কিন্তু এটা কার্যকর হবে। সো এইটা ছিল মোটামুটি ডিসকাশন। আমি এইটা কিন্তু গত ক্লাসে করিয়েছি, কিন্তু আমি যেটা আপনাদেরকে বললাম, যেটা করানো হয় নাই, যেটা আপনাদের দেখানো হয় নাই, এক ঝলক দেখিয়ে দিই, এটা করাবো নেক্সট দিনে। আমি জাস্ট আপনাদেরকে বলি, যেটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা অন্য জিনিস। সেটা হচ্ছে, এটা তো পড়লাম, এটা তো গত সেশনেও দেখাইছি বা এটা আমাদের আগেও ভিডিও আছে, বাট আপনাদেরকে যেটা শুরুতে বলছিলাম যে আরেকটা জিনিস বোঝাতে হবে, সেটা আমি করিনি, সেটা আমি প্রিপারেশন দিয়ে রাখছি, বাট আমি দেখাইনি। এটা একটু দেখায় রাখি আপনাদেরকে, এইটা নেক্সট ক্লাসে দেখাবো। সেটা হচ্ছে, একটু শেয়ারিং এ যাই। এটা ভেরি ইম্পর্টেন্ট, এই বেসিক গুলো আপনি তো একবার দেখলেন, সেক্রেটারিয়াল পারপাস দেখলেন, অনেক জিনিস দেখালাম, বাট আরো ডিটেইল করে এই জিনিসগুলো হয়তো অন্য কোনো সেশনে, আমি মনে পড়ে না আমি দেখিয়েছি। সেটা হচ্ছে মার্জার অ্যাকুইজিশনের বেসিক যে জিনিসগুলো,
কোম্পানি সেক্রেটারিয়াল কোর্স যেহেতু কোম্পানি সেক্রেটারি পার্টটা আগে দেখাই দিলাম, বাট আমাকে অন্য জিনিসটাও কিন্তু দেখাতে হবে। জাস্ট মিনিট। সো এটা কি, সেটা হচ্ছে এরকম যে মার্জার অ্যাকুইজিশন নিয়ম কি, কিভাবে হয়, হ্যাঁ এইগুলো কিন্তু আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাই দিব। মার্জার অ্যাকুইজিশন নিয়মটা কি, প্রসেসটা যে ডিসকাস করলাম সেটার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে একটু দেখাই দিব। সো এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে করব। সো আপনি বুঝতে পারলেন যে নেক্সট ক্লাসে আমরা কি দেখাবো। সো থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আজকের ক্লাসটা হোপফুলি আপনারা এনজয় করেছেন। যদি কোনো কোশ্চেন না থাকে, কোশ্চেন থাকলে প্লিজ ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন 1-2 মিনিটের ভিতরে। আর অনেককে ধন্যবাদ, আপনি সব ভিডিওগুলো দেখেন। আপনি কিন্তু এখনো মানে ইন্ডাস্ট্রিতে আসেন নাই, পড়ালেখা শেষ করেননি, বাট এই যে কন্টিনিউয়াসলি লেগে আছেন। আজকে একটা এসএমএস দেখলাম, আপনি বললেন যে স্যার দীর্ঘদিন ধরে আমি এসিপি তে কাজ করতেছি, এসিপি লাইসেন্সের আমাকে একটা আইডি ক্রিয়েট করা আছে, আমি এটা নিয়ে কাজ করছি, হুইচ ইজ ভেরি এনকারেজিং। করতে থাকেন, দেখবেন যে এটার রেজাল্টটা পরে বুঝবেন। এনিওয়ে, কোনো কোশ্চেন আছে কারণ? স্যার আমাদের লাস্ট ক্লাসে একটু স্যার কর্পোরেট গভর্নেন্স কোড আর ডিএসসি লিস্টিং রেগুলেশন সম্পর্কে হালকা একটু আইডিয়া দিয়ে দিন স্যার। ওকে, ঠিক আছে, আমি বুঝতে পারছি। এটা আমি করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। এটা অ্যাডভান্স লেভেলে তো স্যার আমাদের কোর্সের ডিজাইনটা স্যার এত সুন্দর স্যার, মানে স্যার এখন বুঝতে পারছে। যেমন স্যার এখন স্যার আপনি মার্জার কথা বলছেন, এখন সেনেফিস স্যার চলে যাওয়ার সময় স্যার ওদের কিন্তু কিছু হিসাব করতে হয়। এটা স্যার বুঝতে পারতেছে আইএফআরএস 5 এ চলে যাবে স্যার, নন কারেন্ট অ্যাসেট একদম। এরপরে স্যার আবার যখন স্যার অ্যাকুইজিশন করবে তখন আইএফআরএস 3 স্যার, বিজনেস কম্বিনেশন স্যার। হ্যাঁ, ওই যে আইএফআরএস 3, আইএফআরএস 10, আইএফআরএস 11 স্যার, একটার সাথে একটা স্যার রিলেটেড স্যার। একদম। আমি বলি না, এই জন্য কেউ ধৈর্য ধরে এত সবাই যারা কোর্সটা পুরো কন্টিনিউ করেন তারা যে কত অভাগা, যারা এই যে অনিক বা লাতু সরকার বা সাইদুল ইসলাম কিন্তু সিনিয়র, সে কিন্তু কোর্স এই যে আপনার সিএ ফার্মের, তারপরেও যে ধৈর্য ধরে লেগেছিল, উনি বুঝতেছে যে আসলে আমরা টোটাল যে প্রেজেন্টেশন স্কিল, আমি যেমন আপনাদের মনে আছে, আপনাদের সেশনে আমি এই যে এলিভেটর স্পিচ থেকে শুরু করে অনেক ডিসকাশন করছিলাম। তারপরে এইটার পরে আপনারা টোটাল আইএস, আইএফআরএস, ট্যালি, আপনারা এক্সেলে যে কাজগুলো শিখছেন, আপনারা যে ক্লাসগুলো নেওয়া হয়েছে, আপনারা যে মাহবুব স্যার নিছে, অনেক সময় মনির স্যার নিছে, মনির আবার ট্যালি নিছে, আশরাফ এসিপি নিছে, এই যে জায়গাগুলো আইএফআরএস এ তারিকুল ইসলামের মতো মানে বাংলাদেশের বেস্ট আইএফআরএস টিচার তারিকুল ইসলাম ক্লাস নিছে আপনাদের বিভিন্ন সময়, তারেক কামাল নিয়েছে, তারপরে ওই যে ন্যাশনাল টির সিএফও কেরামত নিয়েছে, আমি তো নিয়েছি, যিশু তরফদার নিচ্ছে, তারপরে হচ্ছে যে কাজী ভাই নিয়েছে। এই যে ডিটেইল যে বিভিন্ন লোকের সাথে একটা টোটাল 1 বছরের কম্বিনেশন, আপনি যদি জিনিসগুলো আবার রিভিউ করেন, একটু বোঝার চেষ্টা করেন, ইটস এ ভেরি হিউজ কম্পোজিট একটা লার্নিং। এটাকে একসাথে করতে পারলেই হচ্ছে রেজাল্টটা পাওয়া যাবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি ওয়ান্স এগেইন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।